আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা খুব মজার একটা ক্লাস করব। আজকের ক্লাসের নাম নেটিভদের মতো করে কথা বলি। অর্থাৎ যারা জন্ম থেকেই ইংরেজিতে কথা বলে বা ইংরেজিতে কথা বলা শিখে তাদের মতো করে আজকে আমরা ইংরেজি করব। আমরা অনেকগুলো বাক্য ইংরেজি করা শিখব, পাশাপাশি কিছু ভোকাবুলারি এবং কিছু গ্রামার করাও শিখব। আমি শিওর এই ক্লাসটা খুবই মজার হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে। এর মধ্যে হয়তো তোমরা অনেকগুলো জানো, আবার হয়তো অনেকগুলো জানো না। যেগুলো জানো সেগুলো দেখো, আর এই ভিডিওটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দেব। তোমাদের যেগুলো দেখতে ভালো লাগবে তোমরা সেগুলো দেখবে। যদি প্রথম ভাগ যতটুকু ভালো লাগে ততটুকু দেখবে, যদি ভালো না লাগে তারপরে যে দ্বিতীয় ভাগে চলে যাবে। এই জন্য তোমাকে কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে যেতে হবে। ডিসক্রিপশন বক্সে গেলে তুমি দেখবে ভিডিওটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা থাকবে। তো আসো আজকে আমরা শুরু করি। নেটিভরা যেভাবে কথা বলে সেভাবে আজকে আমরা ইংরেজি করব। যেমন আমরা বলে থাকি যে সময় লাগে, এটার ইংরেজি হচ্ছে ইট টেক্স টাইম। সময় লাগে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি বলেছিলাম খায়, করে, যায়, বলে, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাক্যের শেষে যদি থাকে তাহলে এই জন্যে যেহেতু ইট বলেছিলাম যে কোনো নাম বা ইট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এই জন্য হয়েছে টেক্স। ইট টেক্স টাইম, সময় লাগে। আচ্ছা, এখন আমি যদি বলি কাজটি করতে সময় লাগে, কাজটি করতে সময় লাগে, তাহলে ইংরেজি কি হবে? তাহলে সময় লাগে এটার ইংরেজি তো আমরা শিখেছি, তাই না? এটার ইংরেজি হচ্ছে ইট টেক্স টাইম। কাজটি করতে এর ইংরেজি হচ্ছে টু ডু দ্য ওয়ার্ক। এই কাজটি করতে সময় লাগে, ইট টেক্স টাইম টু ডু দ্য ওয়ার্ক। খুবই সহজ। আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ রেখেছি, সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। এখানে বলেছি সুস্থ হতে সময় লাগে, তাহলে এটার ইংরেজিটা তোমরা করে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে? কমেন্ট করলে কি হবে, আমার ভালো লাগবে যে আমি যেটা শেখাচ্ছি সেটা তোমরা শিখতে পারছো, বুঝতে পারছো। কমেন্ট করার মতো সময় যদি তোমার হাতে না থাকে, অ্যাটলিস্ট ভিডিওটা লাইক করে দিও, ক্লাসটাকে লাইক করে দিও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। আর যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে লিখে জানিও, আমি তোমাকে বা তোমাদেরকে বুঝিয়ে দিব, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি সাধারণত তুমি করে বলি, কারণ আমি মনে করি যে আমার চাইতে বয়সে যারা ছোট তাদের জন্য তুমি, আর যারা বয়সে বড় আমার চাইতে তাদেরকে আপনারা ধরে নেবেন যে আমি আপনাদেরকে আপনি করেই বলছি, আপনাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি। আচ্ছা, সুস্থ হতে সময় লাগে এটার ইংরেজি কি? তো সময় লাগে এটার ইংরেজি তো বলেই দিয়েছি। আর এই যে হতে, আমার ক্লাসগুলো যারা তোমরা করছো তারা জানো যে হওয়ার ইংরেজি হচ্ছে বি, তাই না? তাহলে আর বলবো না, করে নিও এটা। আর সুস্থ, সুস্থর ইংরেজি হচ্ছে ওয়েল, WELL। ওয়েল মানে হচ্ছে সুস্থ। এবার আসো আমরা পরেরটা দেখি। এখানে বলছে কেমন হয়। কোনো বাক্যের মধ্যে যদি থাকে কেমন হয়, তাহলে তার ইংরেজি হয় হচ্ছে হাউ অ্যাবাউট। ঠিক আছে? তাহলে পরের বাক্যটা দেখো, বলছে ইংরেজি শিখলে কেমন হয়। প্রশ্ন করছে, আর মাঝে মাঝে বলি না ইংরেজি শিখলে কেমন হয়, বেড়াতে গেলে কেমন হয়, এক কাপ চা খেলে কেমন হয়। এই বাক্যগুলো কিভাবে করতে হবে? তাহলে ইংরেজি শিখলে কেমন হয় এটার ইংরেজি তো আমরা শিখলাম, কি শিখলাম? হাউ অ্যাবাউট। এখন বলছে ইংরেজি শিখলে। তো অ্যাবাউট যেহেতু একটা প্রিপোজিশন, মনে রাখবে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসাতে হয় তার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে আইএনজি যুক্ত করে বসাতে হয়। তো এখানে ভার্ব হচ্ছে শেখা, তাহলে আমাদেরকে লার্ন থেকে করতে হবে লার্নিং। লার্নিং ইংলিশ, ENGLISH। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ?
ইংরেজি শিখলে কেমন হয়? আচ্ছা, তাহলে আমি তোমাদের জন্য আরেকটা এক্সারসাইজ রেখেছি। এখানে এই ক্লাসে অনেক এক্সারসাইজ থাকবে, হ্যাঁ, তোমাদের করার জন্য। এক্সারসাইজ থাকলে কি হবে? তোমরা প্র্যাকটিস করার সুযোগ পাবে। এই এক্সারসাইজগুলো করে আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি খুবই খুশি হব যদি কমেন্টে লিখে জানাও। ঠিক আছে? আর বই পড়লে কেমন হয়? আরেকটা কথা, সেটা হচ্ছে যে কমেন্টে লেখার পাশাপাশি তোমরা একটা নোট খাতা করবে। আমি যতগুলো ক্লাস তোমাদেরকে দিচ্ছি, একটা নোট খাতা করবে, এগুলো খাতায় তুলবে, মাঝে মধ্যে দেখবে, হ্যাঁ? তাহলে ভালো হবে। সবসময় তো আর তুমি আমার ভিডিও ওপেন করে দেখতে পারবা না, তাই না? এইজন্য খাতাতে নোট করে নিবা, যাতে যখন তোমার প্রয়োজন হবে তখন যাতে দেখতে পারো। তাহলে এটার ইংরেজি তোমরা আমাকে একটু জানিও তো, যে বই পড়লে কেমন হয়? ঠিক আছে? এটার ইংরেজি আমাকে জানিও। ওকে? ঠিক আছে, আমরা এবার পরেরটা দেখি। আমার ইচ্ছা করছে না। এটার ইংরেজরা কিভাবে বলে থাকে? একটা ইংরেজি অনেকভাবেই বলা যায়। আমার ইচ্ছা করছে না অনেকভাবে বলা যায়। কিন্তু আমি এখানে দেখাচ্ছি একরকমভাবে, হ্যাঁ? তোমরা আরো অন্যরকমভাবে চেষ্টা করতে পারো। তো নেটিভরা সাধারণত কি বলে থাকে? যে আই অ্যাম নট ইন দ্য মুড। আই অ্যাম নট ইন দ্য মুড। আমার ইচ্ছা করছে না বা আমার মন চাচ্ছে না। ঠিক আছে? তো আমি যদি বলি তোমার সাথে কথা বলতে আমার মন চাচ্ছে না, এই যে আমার মন চাচ্ছে না বা আমার ইচ্ছা করছে না, এটার ইংরেজি কিন্তু আই অ্যাম নট ইন দ্য মুড। ঠিক আছে? তাহলে এটার ইংরেজি কি হবে? আমরা করি। তো এটুকু ইংরেজি তো আমরা শিখেই ফেলেছি, এটুকু আগে লিখে ফেলি, যে আই অ্যাম নট ইন দ্য মুড। কি? তোমার সাথে কথা বলতে। এই যে তে যদি থাকে শেষে, এবং এই যে এই বলা, কথা বলা, এটা হচ্ছে একটা কি ভার্ব, তাই না? তাহলে সাধারণত আমাদেরকে কি করতে হয়? টু স্পিক। স্পিক মানে কথা বলা, আর কথা বলতে তার ইংরেজি হচ্ছে টু স্পিক। এই যে কথা বলার ইংরেজি স্পিক, আর এই যে যেহেতু বলছে কথা বলতে, এই যে একারটা যে যুক্ত হয়ে গেল এখানে, এই কারণে সামনে চলে আসে টু। অধিকাংশ ক্ষেত্রে, সব সময় যে তা নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে। তাহলে কথা বলার ইংরেজি হচ্ছে স্পিক, আর কথা বলতে তার ইংরেজি হচ্ছে টু স্পিক। ওকে? তাহলে আই অ্যাম নট ইন দ্য মুড, আমার ইচ্ছা করছে না। কি ইচ্ছা করছে না? কথা বলতে। তাহলে লিখি টু স্পিক। কার সাথে কথা বলতে ইচ্ছা করছে না? তোমার সাথে। টু স্পিক টু ইউ। ওকে? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এবার আসো, তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ রেখেছি। কি বলছে? আমার গোসল করতে ইচ্ছে করছে না বা আমার গোসল করতে মন চাচ্ছে না। তাহলে এটা তোমরা আমাকে একটু কমেন্টে করে জানিও, হ্যাঁ? এখানে ইচ্ছে করছে না তার ইংরেজি এখান থেকে নিয়ে নিবা। আর গোসল করার ইংরেজি কি? টেক বাথ। টি এ কে ই, টি এ কে ই বি এ টি এইচ, টেক বাথ মানে হচ্ছে গোসল করা। ঠিক আছে? বাহ! আমি জানতাম না তুমি এত ভালো গিটার বাজাতে পারো। আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি না, বাহ! তোমার এত সাহস, বাহ! তুমি কাজটা করতে পারলে, বাহ! তুমি ইংরেজিতে এত ভালো কথা বলতে পারো। এই যে যদি বাহ থাকে, তাহলে এটার ইংরেজিটা আমরা কি হয় সেটাই শিখবো এখানে মূলত। ঠিক আছে? তাহলে আমাদেরকে করতে হবে জি ডবল ই, গি, গি, এরকম, হ্যাঁ? তারপর কি? এটা আমরা এখানে একটু টেন্স দিয়ে শিখি। আমি জানতাম না। প্রথমে এটা হবে আমি জানতাম না। কোন টেন্স বলো তো? তোমরা কি টেন্স নির্ণয় করা শিখেছো? যারা আমার ক্লাস বা এই ভিডিওগুলো দেখো তারা জানো আমি কিছুদিন আগে একটা টেন্সের ভিডিও দিয়েছি, হ্যাঁ? তো সেখানে কিন্তু টেন্স একদম একটা ভিডিওতে 12 ভাগে ভাগ করা আছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ভিডিও। সেখান থেকে তোমার যে টেন্সটা প্রয়োজন 12টা ভাগে ভাগ করা আছে। তুমি প্রয়োজন মতো তোমার টেন্সটা দেখে এসো। এখন বলো তো, যে আমি জানতাম না এটা কোন টেন্স? তুমি যদি এটা টেন্স নির্ণয় করতে না পারো, তাহলে এই ভিডিওটা দেখার পরপরই যে টেন্সের ভিডিওটা দেখো, ইংরেজি তোমার কাছে 50 ভাগ সহজ হয়ে যাবে।
আর বাকি 50 ভাগ তোমাকে আরেকটু পরিশ্রম করে সহজ করতে হবে। ঠিক আছে, শুধু টেন্স দিয়ে তো আর ইংরেজি শেখা যায় না। কিন্তু আমি যে টেন্সের ভিডিওটা তোমাদের জন্য তৈরি করেছি সেটা তোমরা দেখো, আমি লিংক দিয়ে দিব, দেখবা এই কোনাতে লিংক চলে আসবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, অথবা তোমরা আমার প্লে লিস্টে যেয়ে দেখতে পারো। টেন্সের ক্লাসটা যদি তোমরা করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ইংরেজি অনেক সহজ হয়ে যাবে। তাহলে যারা তোমরা বুঝতে পারছো তারা তো পারলে, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি যে আমি জানতাম না, তার আগে এই নাটা আমি বাদ দিই, আমি জানতাম, আমি করতাম, আমি বলতাম, আমি বলেছিলাম, আমি বললাম, আমি শুনলাম, সে করলো, সে গেল, তুমি বললা। এইসব ক্ষেত্রে এইসব বাক্যগুলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, আমি বলেছিলাম বা আমি বললাম, তুমি বলেছিলা বা তুমি বললা, সে বলেছিল বা সে বলল, এগুলো সব হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ। তো পাস্ট ইনডিফিনিটে আমাদের সাধারণত কি সাবজেক্ট প্লাস V2 করতে হয়, কিন্তু যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ, সেহেতু আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ডিড নট, তারপরে হবে V1। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে পাস্ট ইনডিফিনিটে তো V2 হয়, তাহলে এখানে V1 কেন? এটা মনে রাখতে হবে যে নেগেটিভ করার সময় এই যে দেখো এই ডিড, এটা কিন্তু V2 হয়ে গেছে। কিভাবে? ডু, ডিড, ডান। তাহলে এই ডিড এটা কি V2, এই যে যেহেতু একবার V2 হয়ে গেছে, তাই পরে এইখানে যে ভার্বটা হবে ওইটা আর V2 বসানো যাবে না, ওটা V1 বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে যদি আমরা করি যে আমি জানতাম না, আই ডিড নট, জানা, জানার ইংরেজি নো, তাহলে এখানে কিন্তু নোর কিন্তু তিনটা, নো, নিউ, নন, তাহলে কিন্তু নিউ হবে না, প্রথমটা হবে নো, KNOW, আই ডিড নট নো, আমি জানতাম না। কি জানতাম না? তুমি এত ভালো গিটার বাজাতে পারো। দেখো এখানে কি আছে, বাংলা বাক্যর শেষে আছে পারো, তাহলে বাংলা বাক্যর শেষে থাকে পারো, পারে, তাহলে আমরা কি ব্যবহার করি? যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু জানো যে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হয়। আর যারা বুঝতে পারছো না যে ক্যান ব্যবহার করতে হয়, তারা আমার প্লে লিস্টে যাও, প্লে লিস্টে যে স্পোকেন ইংলিশ অ্যান্ড রাইটিং স্কিল নামে একটা প্লে লিস্ট করা আছে, ওই প্লে লিস্টে যাও, ওখানে ক্যান, কুড, শুড, উড এগুলোর ব্যবহার দেখানো আছে এবং আরও দেখানো আছে, ওটা করে আসো, তাহলে তোমরা ভালো আরো বুঝতে পারবে। আমি এই কোনায় লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই কোনাতে লিংক আসবে, তোমরা দেখে নিও, চাপ দিয়ে দেখতে পারবে। এখন দেখো, তাহলে যেহেতু বাংলা বাক্যের শেষে আছে পারো, তাহলে আমাদেরকে কি করতে হবে, ক্যান ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি পারো, আমরা যখন ইংরেজি করি আমাদেরকে প্রথমে বসাতে হয় সাবজেক্ট, তারপরে বসাতে হয় ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, SVO, এরকম সংক্ষেপে মনে রাখতে পারো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমাদেরকে বাক্যতে প্রথমে ভার্ব বের করে নিতে হবে, তারপর ভার্বকে দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে আমাদের ভার্ব কি আছে, বাজাতে পারা। ঠিক আছে, গিটার বাজাতে পারো, তাই পারো আছে ক্যান, কে পারে, তুমি, ওই পারোকে প্রশ্ন করতে হবে কে পারে, তুমি, তাহলে তুমি হলো সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে মডেল অক্সিলারি, তাহলে আমাদের কি করতে হবে, ইউ ক্যান। আমরা জানি মডেল অক্সিলারির পরে কি হয়, ভার্বের মেইন ফর্ম অর্থাৎ V1 বসাতে হয়। মডেল অক্সিলারি সবসময় ভার্বের মেইন ফর্ম নেয়। ঠিক আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর পরে সবসময় ভার্বের মেইন ফর্ম হয়। তাহলে ইউ ক্যান, ও গিটার বাজানো, গিটার বাজানোর ইংরেজি প্লে দ্য গিটার, প্লে দ্য গিটার মানে হচ্ছে গিটার বাজানো। ইউ ক্যান প্লে দ্য গিটার সো ওয়েল, এত ভালো, এই যে এত ভালো, এত ভালোর ইংরেজি সো ওয়েল, ইউ ক্যান প্লে দ্য গিটার সো ওয়েল। ঠিক আছে, কিন্তু আসলে কি বাক্যটা হয়েছে, বাক্যটা হয়েছে না, হয়নি। কেন হয়নি আমি বলি, যারা আমার ভিডিও এর আগে দেখেছো তারা বলতে পারবে যে কেন হয়নি। এখানে দেখো, এইটা কিন্তু পাস্ট টেন্স,
পাস্ট ইনডেফিনিট টেন্স। ইংরেজির একটা নিয়ম হলো পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশটাও আমাদেরকে পাস্টের ফর্মেই করতে হয়। তাই এইখানে এই ক্যানের জায়গাতে ক্যান না হয়ে হবে হচ্ছে কুড, COULD। এবং কুডও হচ্ছে কি একটা মডাল অক্সিলারি, তারপরে এটা ভার্বের মেইন ফর্ম অর্থাৎ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মই হবে। অ্যাকচুয়াল সঠিক ইংরেজিটা হবে গি, বাহ, আই ডিড নট নো, আমি জানতাম না, ইউ কুড প্লে দ্য গিটার সো ওয়েল, তুমি এত ভালো গিটার বাজাতে পারো, এরকম। ঠিক আছে, তাহলে এখানে ক্যানটা কেন কুড হলো বুঝতে পারছো? ওকে, তাহলে আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ রেখেছি। আমি খুবই খুশি হব যদি তুমি কমেন্টে এটা করে দেখাতে পারো, তাহলে আমি বুঝবো যে আমি এত কষ্ট করে যে ভিডিও বানাই তোমাদের জন্য, তাহলে তোমরা আসলে শিখতে পারছো। হ্যাঁ, কি, বাহ, তুমি গাড়ি চালাতে পারো, তাহলে এইটা আমাকে কমেন্টে তোমরা জানিও। ঠিক আছে, এটা কি হবে? বাহ, তুমি গাড়ি চালাতে পারো। তোমার কথা শুনে মনে হলো না। হ্যাঁ, এরকম এইটার ইংরেজি কি হবে? তোমার কথা শুনে মনে হলো না। যেমন আমি নিচে লিখেছি, তোমার কথা শুনে মনে হলো না তুমি সুস্থ। আমরা এরকম প্রায় বলে থাকি। তোমার কথা শুনে মনে হয় না যে তুমি যাবা। তোমার কথা শুনে মনে হয় না যে তোমার ইংরেজি শেখার আগ্রহ আছে। এরকম আমরা কথা বলি না? তো এরকম বলছে যে তোমার কথা শুনে মনে হলো না তুমি সুস্থ। তো তুমি সুস্থ, এটার ইংরেজি তো আমরা খুবই সহজে করে দিতে পারবো। কিন্তু তোমার কথা শুনে মনে হলো না, এইটুকুর ইংরেজি তো আগে আমাদেরকে জানতে হবে, তাই না? এই জন্য এটা আমি আগে উপরে লিখেছি। এটার ইংরেজি হচ্ছে, এখন দেখো, তোমার কথা শুনে মনে হলো না, কোন টেন্স? হলো না, গেল না, হ্যাঁ, বলল না, করলো না, গেল না, এগুলো যদি হয় তাহলে আমাদেরকে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। হ্যাঁ, টেন্সের আমার ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। বলছে তাহলে এটা পাস্ট ইনডেফিনিট যদি হয়, এবং এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। আমি একটু আগেই বললাম পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ কিভাবে করতে হয়। সাবজেক্ট ডিড নট প্লাস V1। তাহলে এখানে আমাদেরকে যে কোনো বাক্যের যদি আগে ইংরেজি করতে চাই তাহলে আমাকে আগে ভার্ব খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ভার্বটা কি? কথা শুনে মনে হওয়া। কথা শুনে মনে হওয়া, এটা হচ্ছে আমার ভার্ব। ভার্ব পেয়ে গেলাম, তখন সে ভার্বকে আমাকে প্রশ্ন করতে হবে যে কার মনে হয় না, কার মনে হয় না শুনে? তোমার। তাহলে এটা হলো সাবজেক্ট। তাহলে আগে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বা অন্য যা কিছু আছে তা বসবে, অর্থাৎ SVO। সংক্ষেপে মনে রাখবে। হ্যাঁ, তাহলে আমরা এটা করি। প্রথমে সাবজেক্ট, তোমার কথা শুনে মনে হলো না, তাহলে সাবজেক্ট ইউ, এই যে ডিডেন্ট, ডিড নট, কথা শুনে মনে হওয়া, তার ইংরেজি হচ্ছে সাউন্ড, SOUND। আমরা এতদিন পর্যন্ত জানি কি সাউন্ড মানে হচ্ছে কি শব্দ, তাই না? কিন্তু আবার সাউন্ড মানে কিন্তু সুস্থ হও কিন্তু। ঠিক আছে, সাউন্ড মাইন্ড মানে সুস্থ মন, কিন্তু এখানে সাউন্ড এটা আমাদের হচ্ছে V1, যার অর্থ হচ্ছে যে কথা শুনে মনে হওয়া। ঠিক আছে, তাহলে তোমার কথা শুনে মনে হলো না, এটার ইংরেজি হচ্ছে ইউ ডিড নট সাউন্ড লাইক, লাইক দিতে হবে। ঠিক আছে, তোমার কথা শুনে মনে হলো না, ইউ ডিডন্ট সাউন্ড লাইক। এখন আসো, তাহলে তোমার কথা শুনে মনে হলো না তুমি সুস্থ, এটার ইংরেজি কি হবে? এটা তো আমরা ইংরেজিটা করেই ফেললাম, তাহলে এটা একটু লেখি, তোমরাও লেখো। হ্যাঁ, ইউ ডিডন্ট সাউন্ড লাইক, তুমি সুস্থ। কি হবে তাহলে? যে তুমি সুস্থ মানে তুমি সুস্থ বোধ করছো। তুমি সুস্থ মানে কথাটা হচ্ছে তোমার কথা শুনে মনে হলো না যে তুমি সুস্থ বোধ করছো। তাহলে সুস্থ বোধ করার ইংরেজি কি? যে ইউ আর ফিলিং ওয়েল, তুমি সুস্থ বোধ করছো। ঠিক আছে, বাক্য হয়েছে। এর আগে যে করালাম সেখান থেকে মনে করো তো দেখি বাক্য হয়েছে কিনা। বাক্য সঠিক হয়নি, গ্রামাটিক্যালি সঠিক হয়নি, কারণ একটু আগে আমি বললাম যে ইংরেজিতে যদি বাক্যের প্রথমে যদি ওটা পাস্ট টেন্সে হয় তাহলে পরের অংশটাও আমাদেরকে পাস্ট টেন্সে করতে হয়। এই জন্য আমাদেরকে এখানে ইউ আর দেওয়া যাবে না, আমাদেরকে কি করতে হবে? ইউ হোয়ার, ইউ হোয়ার।
ইউ ডিডন্ট সাউন্ড লাইক ইউ ওয়ার ফিলিং ওয়েল। তোমার কথা শুনে মনে হলো না যে তুমি সুস্থ বোধ করছো। বাংলাতেই যখন বলছি তুমি সুস্থ বোধ করছো মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, কিন্তু আমাদেরকে যখন ইংরেজিতে করতে হবে তখন ওইটা বাংলাতে যাই মনে হোক না কেন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এটা যদি পাস্ট হয় পরেও আমাদেরকে পাস্ট ফর্মে করতে হবে। এখন ইউ এর সঙ্গে ওয়ার হবে না ওয়াজ হবে, কার সঙ্গে ওয়ার হবে কার সঙ্গে ওয়াজ হবে এটা আমার টেন্সের ভিডিওতে কিন্তু দেওয়া আছে। তোমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে আমার ভিডিওতে ব্যাখ্যা করা আছে যে কোথায় কোথায় ওয়ার হবে, কোথায় ওয়াজ হবে, কোথায় ইজ হবে আর কোথায় আর হবে। ঠিক আছে, এগুলো দেওয়া আছে, তোমরা দেখে এসে করতে পারবে। এখন তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ রেখেছি, সেটা হলো তোমার কথা শুনে মনে হয় না তুমি সুস্থ। বাক্যটা কি একই? এই বাক্য আর এই বাক্য কি একই? তোমার কথা শুনে মনে হলো না তুমি সুস্থ বা তুমি সুস্থ বোধ করছো। আর আমি এখানে বলছি তোমার কথা শুনে মনে হয় না তুমি সুস্থ বা তোমার কথা শুনে মনে হয় না যে তুমি সুস্থ বোধ করছো। তাহলে এটার ইংরেজিটা আমাকে করে জানিও তো কেমন পারো। এখন পার্থক্যটা শুধু আমি একটু বলে দিই, এইটা হচ্ছে পাস্ট টেন্স আর এইটা হলো প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এটা আমাকে কমেন্টে লিখে জানিও, দেখি তোমরা ইংরেজিটা করতে পারো কিনা। ঠিক আছে, আসো পরেরটা দেখি। দেখো এবার কি আছে, বলছে এটা তাকে পাগল করে তোলে বা এটা তাকে পাগল করে দেয়। এটার ইংরেজি হচ্ছে ইট ড্রাইভস হিম ক্রেজি। ঠিক আছে, ক্রেজি মানে পাগল করে দাও, পাগল, অথবা তুমি এখানে ম্যাডও লিখতে পারো। এটা তাকে পাগল করে দেয়। এখন এটা তাকে পাগল করে দেয়, শোনে, বলে, করে, হ্যাঁ, দেয়, থয়, রাখে, এগুলো যদি বাক্যের শেষে থাকে তাহলে সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ইটের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এখন এখানে যেটা মজার বিষয় সেটা হলো আমরা ড্রাইভ মানে জানি গাড়ি চালানো বা কোনো কিছু চালানো, কিন্তু ড্রাইভটা আমরা এই ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। নেটিভ স্পিকাররা এভাবেই কথা বলে। এটা তাকে পাগল করে তোলে, ইট ড্রাইভস হিম ক্রেজি বা ম্যাড। তাহলে আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ রেখেছি, সেটা হচ্ছে ভালোবাসা মানুষকে পাগল করে দেয় বা ভালোবাসা মানুষকে পাগল করে তোলে। এটার ইংরেজি কি হবে এটা আমাকে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা কি আছে দেখো, বলছে এটা আমি ব্র্যাকেটে লিখেছি, এটার ইংরেজি করতে হবে না। মানুষ যখন ক্লান্ত থাকে তখন আমরা কি করি, বলি যে একটু ঘুমিয়ে নাও, তাই না, একটু ঘুমিয়ে নাও। তাহলে এটার ইংরেজি আমরা কি বলতে পারি যে গেট সাম স্লিপ, গেট সাম স্লিপ। ঠিক আছে, একটু ঘুমিয়ে নাও। তাহলে এভাবে বলবে। তাহলে আমি যদি কেউ যদি ক্লান্ত থাকে, কাউকে দেখে আমার মনে হয়, আমি যদি বলি যে একটু বিশ্রাম করো বা একটু বিশ্রাম নাও, তাহলে ইংরেজিটা কি হবে এটা আমি তোমাদের জন্য এক্সারসাইজ রেখেছি, এটার মতোই হবে। হ্যাঁ, বিশ্রাম, বিশ্রামের ইংরেজি হচ্ছে রেস্ট। ঠিক আছে, আসো তার পরেরটা দেখি। এবার দেখো বলছে গত কয়েক মাসে, এটার ইংরেজি কি? গত কয়েক মাসে, এটার ইংরেজি হলো ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস, ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস। এই গত কয়েক মাসে এটা আসলে বোঝাচ্ছে যে গত 2 অথবা 3 মাস, এর বেশি কিন্তু না, গত 2 অথবা 3 মাসের মধ্যে। তাহলে গত কয়েক মাসের মধ্যে, এর যেহেতু গত বলেছি এই জন্য এটা আছে লাস্ট মানে অতীত। হ্যাঁ, কাপল অফ মান্থস, এখানে যেহেতু 2 অথবা 3 মাস এই জন্য হয়ে গেছে এস যুক্ত করা হয়েছে, একের অধিক, এই কারণে মান্থস। হ্যাঁ, তো তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ রেখেছি যে গত কয়েক মাসে আমি তোমাকে দেখিনি, এটা তোমরা আমাকে একটু ইংরেজি করে জানাবে। হ্যাঁ, তো গত কয়েক মাসে এটার ইংরেজি তো আমি বলেই দিলাম, আমি এটা একটু তোমাদেরকে বলে দিই যে আমি তোমাকে দেখিনি। তাহলে প্রথমে এখানে কি, প্রথমে টেন্স কি, এটা এটা ভালো করে দেখো, বাংলা বাক্যের শেষে কি আছে,
দেখিনি, এটা হচ্ছে ভার্ব, দেখাটা হচ্ছে ভার্ব। প্রথমে ভার্ব খুঁজো, যে দেখা এটা ভার্ব, তারপর টেন্স কি, দেখিনি। যেহেতু বলছে গত কয়েক মাসে, তাহলে এটা অবশ্যই পাস্ট টেন্স, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা করব, তাহলে টেন্সও নির্ধারণ হয়ে গেল। এবার তুমি সাবজেক্ট খুঁজে বের করো। দেখিনি, এই যে দেখা, দেখার কাজটাকে প্রশ্ন করো, কে দেখেনি? আমি দেখিনি, তাহলে এটা হলো সাবজেক্ট। আর এই তোমাকে, এটা হলো অবজেক্ট। ঠিক আছে, আবার এটা মনে রেখো, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু নেগেটিভ। পাস্ট ইনডিফিনিট টেন্সের যেটা অ্যাফার্মেটিভ, যেটা সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভি2, কিন্তু যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের যেটা নেগেটিভ, যেটা সেটা কি সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি1। ঠিক আছে, এটা যেহেতু নেগেটিভ, এই স্ট্রাকচারে কিন্তু করতে হবে, এটা কিন্তু মনে রেখো। এটা আমি তোমাদের জন্য স্ট্রাকচার এক্সারসাইজ তোমাদের জন্য আমি রাখলাম। ঠিক আছে, কমেন্টে লিখে জানাবে। হ্যাঁ, কমেন্টে যদি লিখে জানাতে নাও পারো, নিজের খাতাতে লিখে রেখো, আর আমাকে একটা লাইক দিও। আমি লাইক দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমি যে বিষয়টা বুঝিয়েছি তোমরা সেটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার আসো দেখি, বলছে আগামী কয়েক মাসে বা পরবর্তী কয়েক মাসে, এটার ইংরেজি কি হবে? গত কয়েক মাসের ইংরেজি যদি হয় ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস, তাহলে আগামী বা পরবর্তী কয়েক মাসে এর ইংরেজি কি হবে? ইন দ্য নেক্সট কাপল অফ মান্থস, তাই না? পরবর্তী বা আগামী এর ইংরেজি কি? নেক্সট। ইন দ্য নেক্সট কাপল অফ মান্থস। আচ্ছা, এবার আমি আর তোমাদের এক্সারসাইজ রাখছি না, এবার আমি নিজেই করছি। সেটা হচ্ছে আগামী কয়েক মাসে দেশের পরিস্থিতি উন্নত হবে। ঠিক আছে, এখন দেখো এখানে একটু বোঝার জিনিস আছে, যে এইটুকুর ইংরেজি কিন্তু আমরা শিখে গেছি, আগামী কয়েক মাসে এটুকুর ইংরেজি শিখে গেছি। আমাকে এখন এইখান থেকে করতে হবে দেশের পরিস্থিতি উন্নত হবে। বাংলা বাক্যের শেষে আছে হবে, তার মানে এটা বোঝা যাচ্ছে ফিউচার। যেহেতু আমাদের এখানে নেক্সট আছে, তাহলে এটা আমাদেরকে করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এখন ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু সাবজেক্ট হয়, শ্যাল হয়, অথবা উইল হয়, তারপর ভার্বের বেস ফর্ম হয়। এটা হয় কখন হয়? যখন সেটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ কখন হয়? যখন কাজটা যে করে সে যদি বাক্যের মধ্যে উপস্থিত থাকে, তাহলে অ্যাক্টিভ হয়। এখন দেখো, বলছে দেশের পরিস্থিতি উন্নত হবে। এই যে উন্নত হবে দেশের পরিস্থিতি, উন্নতিটা কে করে দিবে? এই বাক্যের মধ্যে কি সে উপস্থিত আছে? বাক্যের মধ্যে সে উপস্থিত নাই। কেউ একজন তো উন্নত করবে নাকি, হয় দেশের জনগণ করবে অথবা দেশের সরকার করবে। সেটা কি বাক্যের মধ্যে উপস্থিত? না, উপস্থিত নাই। তাহলে এই উন্নত করার কাজটা যে করবে, সে যদি বাক্যের মধ্যে উপস্থিত না থাকে, তাহলে সেটা বুঝতে হবে যে এটা হচ্ছে প্যাসিভ বাক্য। হ্যাঁ, প্যাসিভ বাক্য হলে কি হয়, তখন ওই স্ট্রাকচারটা সামান্য একটু চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, আর প্যাসিভ স্ট্রাকচারটা একটু পরিবর্তন হবে। কি হবে? সাবজেক্ট সাবজেক্টই থাকবে, এই শ্যাল অথবা উইল এর সঙ্গে বি যুক্ত হবে, এবং প্যাসিভ হলে সবসময় ভার্বের তৃতীয় রূপ হবে। তোমরা এটা জানতে পারতা যদি আমার টেন্সের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, এবং 12টা টেন্স যদি ঠিকভাবে করে থাকো, তাহলে তোমরা জানবা। আমি যে টেন্সের ভিডিওটা দিয়ে রেখেছি আমার চ্যানেলে, প্লে লিস্টে যাও, টেন্স নামে একটা প্লে লিস্ট আছে, দেখতে পাবে। সেখানে প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়টি সহ বোঝানো আছে। তাহলে এই যে দেশের পরিস্থিতি উন্নত হবে, আমাদেরকে কিন্তু এটা এই স্ট্রাকচারে করতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা কি, দেশের পরিস্থিতি, তাই না? দেশের পরিস্থিতি, দেশের পরিস্থিতি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর উন্নত হওয়া এটা হচ্ছে আমাদের ভার্ব। যেহেতু প্যাসিভ, সেই কারণে আমাদেরকে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করতে হবে। তাহলে আগে আমরা সাবজেক্ট বসাই। সাবজেক্ট কি? দেশের পরিস্থিতি। দেশের পরিস্থিতি ইংরেজি হচ্ছে দ্য সিচুয়েশন অফ কান্ট্রি। এই দ্য সিচুয়েশন অফ কান্ট্রি, এইটুকু হলো আমার সাবজেক্ট। দেশের পরিস্থিতি কি হবে? বলছে উন্নত হবে। তো সাবজেক্টের পরে আমাদেরকে হয় শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে, যেহেতু এটা প্যাসিভ, তাহলে আমরা বসাবো উইল বি। এখন তারপরে আমাদেরকে ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এখানে ভার্ব হচ্ছে উন্নত, উন্নত হওয়া।
এটা তো উন্নত হওয়াটা কি ইমপ্রুভ, ইমপ্রুভ থেকে হচ্ছে ইমপ্রুভ, ইমপ্রুভড, ইমপ্রুভড, তাহলে আমাদেরকে এখানে বসাতে হবে ইমপ্রুভড, PROVED, এটা ভার্বের তৃতীয় রূপ, কারণ এটা হচ্ছে প্যাসিভ বাক্য। তাহলে এটার ইংরেজি হলো আগামী কয়েক মাসে দেশের পরিস্থিতি উন্নত হবে, দ্য সিচুয়েশন অফ কান্ট্রি উইল বি ইমপ্রুভড, আগামী কয়েক মাসে, এই যেটার ইংরেজিতে আমরা জানি ইন দ্য নেক্সট কাপল অফ মান্থস, ইন দ্য নেক্সট কাপল অফ মান্থস, ঠিক আছে, এরকম। এটা কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। ঠিক আছে, আসো পরেরটা দেখি। এবার দেখো কি আছে, বলছে যত পড়বে তত শিখবে, এরকম যত তত থাকলে পারে ইংরেজিটা কিভাবে করতে হয়, এটা হয় হচ্ছে দ্য মোর, এটার মানে হচ্ছে যত, হ্যাঁ। এখন এখানে দেখো বলছে যত পড়বে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যত তুমি পড়বে, হ্যাঁ, তুমি কথাটা এখানে উজ্জ্ব আছে, তাহলে যত পড়বে, দ্য মোর ইউ, তুমি, দ্য মোর ইউ রিড, দ্য মোর, এই যে তত, এটার ইংরেজিও হচ্ছে দ্য মোর, দ্য মোর ইউ লার্ন, যত পড়বে তত শিখবে, এরকম করলে আমাদেরকে কি করতে হয়, দ্য মোর, দ্য মোর, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ রাখলাম, যত পড়বে তত জ্ঞান বাড়বে, এখানেও কিন্তু তুমিটা উজ্জ্ব আছে, যে যত তুমি পড়বে তত তোমার জ্ঞান বাড়বে। তাহলে এটা তোমরা এক্সারসাইজ করবে এবং আমাকে কমেন্টে লিখে জানাবে, ওকে। এরপরে দেখো বলছে আমরা নদী পর্যন্ত হেঁটে গেলাম, আমরা নদী পর্যন্ত হেঁটে গেলাম, এটার ইংরেজিটা আমি করি, তারপর এটা আমি ব্যাখ্যা করছি, হ্যাঁ। তাহলে এই যে একটা, এটা আচ্ছা ব্যাখ্যা করার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে গেলাম, বাক্যের শেষে যদি থাকে হেঁটে গেলাম, এই যে ভার্ব আছে হেঁটে গেলাম, করলাম, বললাম, শুনলাম, আসলাম, বসলাম, খেলাম, বলো তো কোন টেন্স হবে এটা, পাস্ট ইনডেফিনিট টেন্স। তোমরা যারা আমার টেন্সের ক্লাস করেছো তারা জানো, যারা করনি তারা করে এসো। তাহলে এবং এই হাঁটার কাজটা কে করেছে, আমরা, তাহলে বাক্যটা কি অ্যাক্টিভ, তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস V2 দিয়ে করব। আমরা নদী পর্যন্ত হেঁটে গেলাম, তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব আসে, সাবজেক্ট হচ্ছে আমরা, উই ওয়াকড, WALKED, ওয়াকড অ্যাজ ফার অ্যাজ দ্য রিভার, আমরা নদী পর্যন্ত হেঁটে গেলাম, এই যে পর্যন্ত, এইটার ইংরেজিও কিন্তু অ্যাজ ফার অ্যাজ, ঠিক আছে। এখন অ্যাজ ফার অ্যাজ দ্য রিভার, এর হচ্ছে নদী পর্যন্ত, এই পর্যন্ত, পর্যন্তর ইংরেজি কিন্তু আমরা কি জানি, টিল, আনটিল, এগুলো মানেও কিন্তু পর্যন্ত, কিন্তু ওই পর্যন্ত কখন, ওইটা যদি কোনো সময় পর্যন্ত বোঝায় তখন আমরা ব্যবহার করি টিল, আনটিল, কিন্তু যদি কোনো দূরত্ব পর্যন্ত বোঝায়, যেমন বলছে নদী পর্যন্ত, এটা একটা কি দূরত্ব না, তখন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাজ ফার অ্যাজ, এটা তখন দূরত্বের ক্ষেত্রে পর্যন্ত বোঝাবে, হ্যাঁ। নদী পর্যন্ত, উই ওয়াকড, আমরা হাঁটলাম, অ্যাজ ফার অ্যাজ দ্য রিভার, নদী পর্যন্ত, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ রেখেছি, বলছে এই রাস্তা বাজার পর্যন্ত চলে গেছে, এটা তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে করো, হ্যাঁ। এই রাস্তা বাজার পর্যন্ত চলে গেছে, চলে যাওয়ার ইংরেজি গো, রাস্তার ইংরেজি দিস রোড, ঠিক আছে। তারপরে এই যে যেহেতু পর্যন্ত আছে, এটাও যেহেতু বাজার পর্যন্ত একটা দূরত্ব বোঝাচ্ছে, তাহলে এই অ্যাজ ফার অ্যাজ দিয়েই করতে হবে। তাহলে এটা তোমরা ইংরেজিটা আমাকে করে কমেন্টে জানিও, ঠিক আছে। এবার আসো, এখানে নিচে একটা বাক্য আছে, আমি যতটুকু জানি বা আমি যতদূর জানি, আমরা কথায় কথায় কিন্তু বলি, যেমন আমি একটা উদাহরণ লিখেছি, যে না তোমাদের এক্সারসাইজের জন্য রেখেছি, যে আমি যতদূর জানি সে একজন ডাক্তার এবং ভালো মানুষ, আমি যতদূর জানি আগামীকাল খেলা হবে না, আমি যতদূর জানি আমাদের একজন চিকিৎসক আসবে, ঠিক আছে। তো এই যে এরকম কথাগুলো, এটার ইংরেজি কি হয়, যে এই যে যতটুকু, যতদূর, এই জন্য আমাদেরকে লিখতে হয় অ্যাজ ফার অ্যাজ
আই নো, আমি যতদূর জানি। এটার ইংরেজি হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই নো, ঠিক আছে, বা আমি যতটুকু জানি। তাহলে এটা আমাকে একটু এক্সারসাইজ, এটা তোমরা করো, প্র্যাকটিস করো। আমি যতদূর জানি সে একজন ডাক্তার এবং ভালো মানুষ। খুবই সহজ বাক্য, তোমরা এটা এক্সারসাইজটা করো, ঠিক আছে। তারপরে আসো দেখি কি আছে। এবার দেখো সুন্দর একটা বাক্য বলছে, থামার আগে সে যতদূর সম্ভব দৌড়ালো। তাহলে থামার আগে, এটা আমরা পরে দেখছি, এখানে আগে দেখি ভার্ব কি, দৌড়ালো, তাই না? দৌড়ালো, করলো, বললো, গেল, আসলো, এগুলো সব পাস্ট ইনডিফিনিট টেন্স। আজকে সব দেখছি বেশি পাস্ট ইনডিফিনিট টেন্সেই আছে। তাহলে কে দৌড়ালো? সে। তাহলে যে দৌড়ালো সেও বাক্যের মধ্যে উপস্থিত, তার মানে এটা অ্যাক্টিভ। তাহলে সে দৌড়ালো, এটার ইংরেজিটা আগে আমাদেরকে করতে হবে কি, যে হি র্যান, এটা হচ্ছে V2, রান, র্যান, রান। সেখান থেকে হি র্যান যতদূর সম্ভব, অ্যাজ ফার অ্যাজ হি কুড। হি কুড, হি ক্যান না, কেন? কারণ এখানে আমার V2 হয়ে গেছে, যেহেতু এটা পাস্ট টেন্স, তাই এখানে আমরা ক্যান না করে করে দিলাম হচ্ছে হি কুড। সে যতদূর পারে দৌড়ালো। সে যতদূর সম্ভব বা সে যতদূর পারে, এটার ইংরেজি হচ্ছে হি র্যান অ্যাজ ফার অ্যাজ হি কুড। কি? থামার আগে, বিফোর স্টপিং, বিফোর স্টপিং, ঠিক আছে। এখানে কি ডবল পি হবে? হতে পারে, হ্যাঁ, তোমরা একটু স্পেলিংটা দেখে নিও। আমার পক্ষে এখন ডিকশনারি দেখা সম্ভব হচ্ছে না, ডবল পি হলেও হতে পারে। তাহলে থামার আগে সে যতদূর সম্ভব দৌড়ালো, হি র্যান অ্যাজ ফার অ্যাজ হি কুড বিফোর স্টপিং। এখন কথা হচ্ছে স্টপের সঙ্গে আইএনজি কেন যুক্ত হয়ে গেল? তোমরা জানো, তাই না? বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে আমাদেরকে আইএনজি যোগ করে বসাতে হয় অধিকাংশ ক্ষেত্রে। টু প্রিপোজিশনের পরে আমাদেরকে সাধারণত V1 বসাতে হয় যখন সেটা ইনফিনিটিভ হয়, কিন্তু কখনো যদি টু প্রিপোজিশন হিসেবেই ব্যবহার হয় তখন টু এর পরেও ভার্ব বসালে আইএনজি যুক্ত করতে হয়। এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। তারপরে কি বাক্য আছে তোমাদের জন্য? দেখো, যে নিয়ম অনুযায়ী বা নিয়মে যা আছে অথবা নিয়ম মোতাবেক। আমি একটা একটা করে পড়ি। নিয়ম অনুযায়ী তোমার ভিতরে যাওয়ার অধিকার নেই, কিভাবে ইংরেজি হবে? অথবা নিয়মে যা আছে তোমার ভিতরে যাওয়ার অধিকার নেই, তাতে তোমার ভিতরে যাওয়ার অধিকার নেই। অথবা নিয়ম মোতাবেক তোমার ভিতরে যাওয়ার অধিকার নেই। এই ইংরেজিগুলো আমাদেরকে কিভাবে করতে হবে দেখো। অ্যাজ ফার অ্যাজ দ্য রুলস আর কনসার্নড, এটা একসঙ্গে, হ্যাঁ। অ্যাজ ফার অ্যাজ দ্য রুলস আর কনসার্নড, অর্থাৎ নিয়মে যা আছে। অ্যাজ ফার অ্যাজ দ্য রুলস আর কনসার্নড। এবার আসো, তোমার ভিতরে যাওয়ার অধিকার নেই। ইউ হ্যাভ নো রাইট, রাইট মানে হচ্ছে অধিকার। ইউ হ্যাভ নো রাইট, তোমার অধিকার নেই ভিতরে যাওয়ার। টু গো ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, তোমার ভিতরে যাওয়ার অধিকার নেই। নিয়মে যা আছে বা নিয়ম অনুযায়ী তোমার ভিতরে যাওয়ার অধিকার নেই। তাহলে আমাদের মূলত শেখার বিষয় ছিল এটা। কখনো যদি ইংরেজি বাক্যতে দেখো যে লেখা আছে অ্যাজ ফার অ্যাজ দ্য রুলস আর কনসার্নড, এর অর্থ হচ্ছে যে নিয়ম অনুযায়ী, ঠিক আছে, ওকে, বা নিয়মে যতটুকু আছে, নিয়মে যতটুকু আছে তোমার ভিতরে যাওয়ার অধিকার নেই। ঠিক আছে, আসো আমরা এবার পরেরটা দেখি। এবার দেখো, আমরা সহজ কিছু বাক্য বলবো যেগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। যেমন বলছে বাঁ দিকে ঘোরো, এটার ইংরেজি হচ্ছে টার্ন লেফট, TURN, টার্ন লেফট, বাঁ দিকে ঘোরো, ঠিক আছে। আমরা প্রায় বলে থাকি, তাই না, দৈনন্দিন জীবনে। আবার বলছে ছবিটা দেখতে বাঁ দিকে ঘোরো। দেখো বাক্যের শেষে কি আছে, তে, বাঁ দিকে ঘোরো, এটার ইংরেজি তো আমরা শিখলাম। তাহলে আগে লিখি টার্ন
লেফট বাঁদিকে ঘোরো ছবিটা দেখতে। বাক্যের শেষে যে যদি থাকে, বাক্যের শেষে না, যদি বাক্যের মধ্য অংশে যদি আমাদের থাকে এরকম যে দেখতে, করতে, বলতে, তাহলে আমি সব প্রথমের দিকে একটু বলে নিলাম যে কি দেখা, দেখার ইংরেজি হচ্ছে সি, আর দেখতে তাহলে তার ইংরেজি হচ্ছে টু সি। তাহলে ছবিটা দেখতে তার ইংরেজি টু সি দ্য পিকচার। টার্ন লেফট টু সি দ্য পিকচার। ওকে, ছবিটা দেখতে বাঁদিকে ঘোরো। আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল রেখেছি, হ্যাঁ তোমরা করবে, হ্যাঁ এই এক্সাম্পল তো করবেই, আবার নিজে নিজে বানিয়ে এক্সাম্পল করে খাতাতে নোট করে রাখবে, হ্যাঁ তোমাদের জন্য ভালো হবে। তোমরা যদি খাতায় তুলে রাখো, হ্যাঁ খাতায় তুলে রেখে যদি এটা করো এবং খাতার একটা ছবি তুলে যদি আমাকে কমেন্টে যদি দেখাও, আমি খুব খুশি হব। বলছে বাজারে যেতে ডান দিকে ঘোরো, কি হবে? বাজারে যেতে ডান দিকে ঘোরো, ডানের ইংরেজি কি? রাইট। আর বাজারে যাওয়ার ইংরেজি কি সেটা তো তোমরা জানো, খুব সহজে এইভাবে করে দেখাও, হ্যাঁ। বলছে এবার কি দেখো, শরতে পাতাগুলো হলুদ হয়ে গেল, পাতাগুলো হলুদ হয়ে গেল, গেল, করলো, বললো, খেলো, এগুলো কি? এগুলো হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ। তাহলে কি পাতাগুলো, পাতার ইংরেজি আমরা জানি কি লিফ, LEAF, কিন্তু যেহেতু বলছে পাতাগুলো তাহলে আমাদের হবে দা LEAVES, লিভস, হ্যাঁ। লিফ এর প্লুরাল হচ্ছে লিভস। আচ্ছা, তাহলে পাতাগুলো দ্য লিভস, তাহলে এটারও সাবজেক্ট কি হয়েছে? হলুদ হয়ে গেল। এই যে কিছু একটা হয়ে যাওয়া, এটার ইংরেজি এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে টার্ন। ঠিক আছে, টার্নের কত রকম ব্যবহার দেখো, দ্য লিভস টার্ন। তাহলে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে টার্নটা কি হবে? টার্ন, টার্নড, টার্নড, তাহলে V2 হবে, হ্যাঁ, TURNED, টার্নড, হয়ে গেল। এই টার্ন মানে এখানে অর্থ যাচ্ছে হয়ে গেল, কি হয়ে গেল? হলুদ। তাহলে ইয়েলো, YELLOW, দ্য লিভস টার্ন ইয়েলো শরতে, শরতের ইংরেজি হচ্ছে ফল, ফল। আর যেহেতু বলছে শরতে এ আছে, তাহলে হবে ইন দা ফল, ইন দা ফল। ঠিক আছে, দ্য লিভস টার্নড ইয়েলো ইন দ্য ফল। আমি মূলত দেখাচ্ছি কি যে টার্ন কত রকম ভাবে ব্যবহার হতে পারে। ঠিক আছে, এখানেও কিন্তু ভার্ব ছিল, এটা ভার্বের মেন ফর্ম। টার্ন লেফট মানে বাঁদিকে ঘোরো, এই যে ঘোরা এটা ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্বের মেন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, এই জন্য এগুলো ছিল। ঠিক আছে, এইখানে এটা হচ্ছে মেন ভার্ব, কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এবার দেখো যে গত সপ্তাহে তার 30 বছর বয়স হলো। এই যে 30 বছর বয়স হলো, 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 গেল, করলো, বললো, শুনলো, করলা, বললা, এগুলো কি? এগুলো সব হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কার 30 বছর বয়স হলো? তার, তাহলে এটা সাবজেক্ট আর এটা আমার হচ্ছে V2। তাহলে এই বয়স হওয়া, বয়স হওয়া আমাদের আমরা কি দিয়ে করতে পারবো? টান দিয়ে করতে পারবো। আমরা কথায় কথায় বলি না তার 5 বছর হয়ে গেল, তার 10 বছর বয়স হয়ে গেল, তাহলে এটার ইংরেজি করা তো আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে কি হবে? আমি ধরি হি, আমি এবার শি ধরি, শি টার্নড 30, তার 30 বছর হয়ে গেল। কবে হলো? গত সপ্তাহে, লাস্ট উইক, লাস্ট উইক। ঠিক আছে, তাহলে নিচে কি আছে দেখো, শীঘ্রই মধ্যরাত হতে চলেছে। সময়, হ্যাঁ, বয়সের ক্ষেত্রে যেমন ছিল টান, সময়ের ক্ষেত্রে হবে টান। শীঘ্রই মধ্যরাত হতে চলেছে, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করব। ইট ইজ টার্নিং, TURNING, ইট ইজ টার্নিং, মধ্যরাত, মিডনাইট, GST, মিডনাইট, সুন। ঠিক আছে, শীঘ্রই মধ্যরাত হতে চলেছে, ইট ইজ টার্নিং মিডনাইট সুন। বাক্যগুলো মজার না? বাক্যগুলো কিন্তু মজার। দেখো আরো কিছু মজার বাক্য আমরা করছি। ঠিক আছে, দেখো তোমাদের জন্য আরো কিছু সুন্দর বাক্য, যেমন বলছে যে গাড়ি ঘোরাও, হ্যাঁ, গাড়ি ঘোরাও, এটার ইংরেজি হচ্ছে টার্ন দ্য কার অ্যারাউন্ড। ঠিক আছে, গাড়ি ঘোরাও, টার্ন দ্য কার অ্যারাউন্ড। বইয়ের পাতা উল্টাও,
কি হবে? টার্ন দ্য পেজ অফ দ্য বুক। টার্ন দ্য পেজ অফ দ্য বুক, বইয়ের পাতা উল্টাও। ঠিক আছে, তাহলে গাড়ি ঘোরানো তখন হবে টার্ন অ্যারাউন্ড, আর বইয়ের পাতা উল্টানো তখন আমাদের শুধু টার্ন। এটা কিন্তু ভার্বের মেইন ফর্ম। ঠিক আছে, এটা একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ বোঝাচ্ছে। এই যে বলছে যে বইয়ের পাতা উল্টাও, মানে তাকে আদেশ দিচ্ছে, অর্ডার করছে। এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম দিয়ে শুরু হয় এরকম। হ্যাঁ, যেমন ডু ইট, এটা করো, কি ডু ভার্বের মেইন ফর্ম দিয়ে শুরু হয়েছে ওরকম। তোমাদের জন্য একটা এক্সারসাইজ রেখেছি, যে সে বইয়ের পাতা উল্টালো, এটা তোমরা এক্সারসাইজটা করবা। দেখো, তো এটা আমি টেন্সটা একটু নির্ধারণ করে দিই। এই যে উল্টালো, করলো, গেল, বললো, শুনলো, কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তোমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করে দিও। হ্যাঁ, আর তোমরা যারা এখনো টেন্স নির্ধারণ করতে পারছো না বাক্য দেখে, তাহলে অবশ্যই আমার একটা ভিডিও করা আছে টেন্সের উপরে। আমি আবারও বলছি, এটা করলে তোমরা ইংরেজি অনেক সহজে করতে পারবে। ইংরেজি করতে হলে টেন্স নির্ধারণ করা জানতে হবে, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ সেটা তোমাকে জানতে হবে, জানতেই হবে। ঠিক আছে, যার কারণে আমার টেন্সের ভিডিওটা করে এসো, তোমাদের উপকার হবে। সে বইয়ের পাতা উল্টালো। ঠিক আছে, এটা তোমাদের জন্য আমি রাখলাম, এক্সারসাইজ করো, করে আমাকে জানিও। এরপরে দেখো বলছে দুধ টক হয়ে গেল। এই যে গেল কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য মিল্ক টার্ন কি হয়ে গেল? টক হয়ে গেল, সাওয়ার, SOUR। দুধ টক হয়ে গেল। এবার বলছে এবার তোমার কথা বলার পালা। এই পালা যদি থাকে তাও টার্ন হয়, তোমরা জানো তাই না, যে ইট ইজ ইয়োর টার্ন টু স্পিক। এবার তোমার কথা বলার পালা। এই যে কথা বলার, এই যে আছে না, বলার, এই আছে, এই কারণে এখানে হলো টু স্পিক, অর্থাৎ কথা বলা। এর ইংরেজি হলো স্পিক, কিন্তু যেহেতু বলছে কথা বলার, এই কারণে এই যে রটার কারণে এখানে যে এই টু, এই হয়ে গেল যে টু স্পিক। টু স্পিক মানে কথা বলার। আবার টু স্পিক মানে কথা বলতেও হবে। এর আগে যেমন বললাম, স্পিক মানে কথা বলা, টু স্পিক মানে কথা বলতে। যেখানে যেরকম প্রয়োজন কথা বলতে বা কথা বলার, যেটা যেরকম যেখানে প্রয়োজন সেখানে টু স্পিক দিয়ে বসাতে হবে। হ্যাঁ, টু কিন্তু একটা প্রিপোজিশন, তারপরে কিন্তু ভার্বের মেন ফর্ম যদি বসে তাহলে এটা ইনফিনিটিভ। আর কোথাও যদি টু প্রিপোজিশন যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বসে, তখন কিন্তু আর ভার্বের মেন ফর্ম বসানো যায় না, তখন কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হয়। কারণ আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্ব বসলে তার সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হয়। ঠিক আছে, ওকে। এরপর আসো আমরা আর কয়েকটা বাক্য দেখব। এই বাক্য যেগুলো দেখব সেগুলো খুব সুন্দর। হ্যাঁ, আরো কিছু সুন্দর বাক্য বলছে গান আস্তে করো বা গান আস্তে দাও। এটা মানে আমি ভলিউম বোঝাচ্ছি এখানে। যদি ভলিউম বোঝায় যে গানের ভলিউমটা আস্তে দাও, হ্যাঁ, তখন হচ্ছে আমরা বলে থাকি যে গান আস্তে করো, তাই না? তা এটার ইংরেজি হবে টার্ন ডাউন দ্য মিউজিক। টার্ন ডাউন দ্য মিউজিক। যদি বলি চুলার তাপ বাড়াও, তাহলে কি হবে? টার্ন আপ দ্য হিট অফ দ্য স্টোভ। টার্ন আপ দ্য হিট অফ দ্য স্টোভ। ঠিক আছে, তাহলে বাড়ানো হচ্ছে টার্ন আপ, আর কমানো হচ্ছে টার্ন ডাউন। ঠিক আছে, তাহলে গান জোরে দাও, এটা আমি তোমাদের এক্সারসাইজের জন্য রেখেছি, গান জোরে দাও। তাহলে করে দিও, কমেন্টে লিখে জানিও। হ্যাঁ, তর্কটি মারামারিতে পরিণত হলো। এটা আমাদেরকে কি করতে হবে? কোনো কিছু পরিণত হওয়া। এই যে বলছে হলো, হলো, গেল, বললো, শুনলো, করলো। ঠিক আছে, বা হয়েছিল, এরকম হলে পারে কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি পরিণত হলো? তর্কটি, এটা হলো সাবজেক্ট। তাহলে দ্য আর্গুমেন্ট, পরিণত হওয়া, তার ইংরেজি হচ্ছে টার্নড ইনটু। টার্ন ইনটু, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স তাই আমাদের হবে টার্নড ইনটু।
টার্নড ইনটু এ ফাইট, মারামারি। তাহলে কোনো কিছু যদি বাক্যের শেষে থাকে পরিণত হওয়া, তখন আমাদেরকে কি দিয়ে করতে হবে? এই টার্ন ইনটু দিয়ে করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইনটুটা ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন আসি কি, যে সন্দেহ সত্যে পরিণত হলো। তাহলে এটা আমি তোমাদের এক্সারসাইজের জন্য রেখেছি। এখানেও পরিণত হওয়া আছে। কি পরিণত হলো? সন্দেহ। সন্দেহের ইংরেজি হচ্ছে ডাউট। এই ডাউট হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে, এটা আমাকে কমেন্টে করে জানিও। ঠিক আছে, ওকে। আর আমরা অল্প একটু শিখবো আর 3টা বাক্য। দেখো কি আছে, বলছে বাতি নিভিয়ে দাও। বাতি নিভিয়ে দাও, আমরা এটার ইংরেজি করব টার্ন অফ দ্য লাইট। বাতি নিভিয়ে দাও, ও ডবল এফ, হ্যাঁ, এটা খেয়াল রেখো যে বাতি নিভিয়ে দাও। যদি আমি বলি বাতি জ্বালাও, তাহলে কি হবে? খুব সহজ, টার্ন অন দ্য লাইট। বাতি জ্বালাও। তাহলে তোমাদের এক্সারসাইজের জন্য আমি লাস্ট যেটা রেখেছি সেটা হচ্ছে টিভি চালু করো। ইংরেজি কি হবে? টার্ন অফ অথবা টার্ন অন দিয়েই হবে। ঠিক আছে, খুব সহজ, বুঝতে পারছো? অন্তত এটা কমেন্ট করে জানিও, হ্যাঁ, যে টিভি চালু করো এটার ইংরেজি কি হবে। তাহলে ধন্যবাদ এতক্ষণ থেকে যারা দেখলে। আমি আশা করি তাদের প্রচণ্ড ধৈর্য, এবং এতক্ষণ ধৈর্য নিয়ে যদি তুমি এই ভিডিওটা দেখতে পারো, তাহলে আমি বিশ্বাস করি তুমি অবশ্যই অবশ্যই ইংরেজি শিখতে পারবে। তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে সর্বোচ্চ চেষ্টা করব ইংরেজিতে সাহায্য করার জন্য। ধন্যবাদ।